ওয়েলকাম ফ্রেন্ডস। ৪৫ দিনে মহার্ঘ ভাতা দিয়ে দেবে বিজেপি সরকার। ভোটের আগে তারা কিন্তু এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল। আপনারা জানেন, গতকাল অর্থাৎ ৯ই মে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন এবং তারপরেই রাজ্যের শিক্ষক মহল থেকে, একাধিক শিক্ষক মহল থেকে ওনার কাছে কিন্তু আবেদন রাখা হয়েছে এই ডিএ বা মহার্ঘ ভাতার বিষয়ে। কারণ শিক্ষকরাই সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন এই বকেয়া মহার্ঘ ভাতার বিষয়ে, এবং বিভিন্ন সময়ে যে আন্দোলন, সেই আন্দোলনও কিন্তু তারা রাস্তায় নেমে করেছেন। যদিও সেই আন্দোলনের ঝাঁজ যতটা ছিল রাস্তায়, তার থেকে বেশি পড়েছে কিন্তু পোস্টাল ব্যালটে। সেটা থেকেই এটা পরিষ্কার যে বিগত যে সরকার, সেই সরকারের প্রতি যে রাজ্যের সরকারি কর্মচারীর যারা ছিলেন, বিশেষ করে শিক্ষকরা, তো তাদের যে একটা ক্ষোভ, সেটা কিন্তু এই ব্যালট বক্সে দেখা দিয়েছে এবং প্রতিফলিত হয়েছে। কারণ রাস্তায় আন্দোলনের থেকে আমরা ভোট গণনার সময় যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পোস্টাল ব্যালটে কিন্তু তার প্রতিফলন সবচেয়ে বেশি ছিল এই শিক্ষকদের একাংশে। কারণটা হচ্ছে, এই যে মহার্ঘ ভাতা যেটা মেটানো হয়েছে, সেই মহার্ঘ ভাতা রাজ্য সরকারের অন্যান্য কর্মচারীরা পেলেও গ্র্যান্ট ইন এইড সহ শিক্ষকরা একটি কানাকড়িও কিন্তু পাননি। তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। আপনারা জানেন, 2026 যে বিধানসভা, সেই ভোটের এক অন্যতম নির্বাচক সমস্যা হয়ে কিন্তু ধরা দিয়েছিল এই ডিএ। পথে নেমে আন্দোলনের ঝাঁজের থেকেও বেশি কিন্তু হয়েছে এই ইভিএমে প্রভাব পড়েছে। তৎকালীন সরকার এই ডিএর বিষয়টা নিয়ে অনেকবার রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কিন্তু বাজে ব্যবহার করেছেন। সবথেকে বড় বিষয় হচ্ছে, একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি নিজে প্রাক্তন কিন্তু বলছেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেউ মেউ, ঘেউ ঘেউ এই ধরনের শব্দ ব্যবহার করেছিলেন, আপনাদের মনে থাকবে। এবং কলকাতা হাইকোর্টও পরবর্তীকালে এই যে শব্দবন্ধ, এগুলোকে কিন্তু চরম দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক বলে আখ্যা দিয়েছিলেন। এই ধরনের বক্তব্য কোনো মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না, যেটা কিন্তু উনি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন। এবং প্রথমে একবার 2018 সালে বহু আন্দোলনের পর 15% মহার্ঘ ভাতা কিন্তু তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। তারপরে এবার যে 4% বৃদ্ধি করার কথা বলা হয়েছিল, তো পরবর্তীকালে আবার 3% বাড়িয়ে 15 থেকে 18 হয়েছিল। এবার 4% বৃদ্ধি করলে 22 হতো। তো সেই 4% বৃদ্ধির কথা কিন্তু বাজেটে ঘোষণা করা হয়েছিল। তারপর নির্বাচন আচরণবিধি এই সমস্তর দোহাই দিয়ে সেই যে 4% বর্ধিত মহার্ঘ ভাতা, সেটাও কিন্তু কার্যকর করা হয়নি। শিক্ষকদের একাংশ এই বিষয়টাও কিন্তু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন মহল, কর্মচারী মহল পথে নেমে কিন্তু আন্দোলনের যে ঝাঁজ যতটা বলেছিল ততটা না হলেও ব্যালট বক্সে কিন্তু তার অনেকটাই প্রভাব পড়েছে, এমনটাই কিন্তু দেখা গেছে। তো হয়তো ততখানি হয়ে ওঠেনি, পথে যতটা ঝাঁঝালো হওয়ার কথা ছিল আন্দোলন, তাই অনেকেই কিন্তু সন্দেহ করেছিল যে আদৌ এর প্রভাব ইভিএমে পড়বে কি না। তৎকালীন সরকারও যেন সরকারি কর্মীদের ততটা গুরুত্ব দিতে চাইছিলেন না। কিন্তু 15 বছর পর বদলে গিয়েছে ক্ষমতায় যে সমীকরণ, সেটা কিন্তু একেবারে বদলে গেছে, পাল্টে গিয়েছে সরকার। হিসাব বলছে রাজ্য সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ছিল এই বদলের ছাপ। ফলে ধরে নেওয়াই যায়, ডিএ বা মহার্ঘ ভাতার প্রভাব অন্য অনেক বিষয়ের সঙ্গে মিলেই কিন্তু প্রভাবিত করেছে ইভিএমকে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে টানাপোড়েন চলছে বহুদিন ধরে। 2018-তে কিন্তু বহু আবেদন নিবেদনের পর সরকারি কর্মচারীদের 15% মহার্ঘ ভাতা ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সে সময় তার ওই যে বলেছিল কর্মচারীদের উদ্দেশ্যে মিউ মিউ, ঘেউ ঘেউ এই ধরনের আজে বাজে কথা কিন্তু উনি বলেছিলেন, মন্তব্য করেছিলেন।
সেটা নিয়েও বিস্তর কিন্তু জলঘোলা হয়। এমনকি কলকাতা হাইকোর্টও এই ধরনের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলেও আখ্যা দিয়েছিলেন। তারপর অনেক সময় চলে গেছে, সরকারের বয়সও বেড়েছে, বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দ্বন্দ্বও বেড়েছে সরকার ও কর্মীদের মধ্যে। পথে নেমে আন্দোলন করেছেন শিক্ষকদের একাংশ, কিন্তু মহার্ঘ ভাতা পাওয়া যায়নি। শিক্ষক মহলের দাবি, সুপ্রিম কোর্টের আদেশের পরও শিক্ষকদের গ্র্যান্ট ইন এইড সংক্রান্ত বিষয়ে গড়িমসি করছিল তৃণমূল সরকার। অন্য সরকারি কর্মচারীদের একাংশের মহার্ঘ ভাতা দিয়ে দিয়েছে, কিন্তু বাদ পড়ে গিয়েছেন শিক্ষকরা। এমনকি সর্বশেষ বিধানসভায় বাজেটে ঘোষিত যে 4% মহার্ঘ ভাতাও দেওয়া হয়নি। তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছিলেন বিভিন্ন প্রচারে এসে যে নির্বাচনের আদর্শ আচরণবিধির দোহাই তিনি দিয়েছেন, কিন্তু এই যে অজুহাত, সেটা নিতান্তই একটি অজুহাত বলে দাবি করেছেন শিক্ষকদের একাংশ। পাশাপাশি সুপ্রিম কোর্টের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত যে রিপোর্ট মমতা সরকার দিয়েছিল, সেটা নিয়েও ব্যাপক আপত্তি ছিল শিক্ষকদের। রাজ্যের তরফে গত এপ্রিলে সুপ্রিম কোর্টে 62 পাতার স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয়। জানানো হয়েছে রাজ্য সরকারের প্রায় 3,48,000 কর্মচারীকে 2016 থেকে 2019 সময়কালের বকেয়া মহার্ঘ ভাতা এই বাবদ কিন্তু 4,798 কোটি টাকা দেওয়া হয়েছে। এরপরই এই বৈষম্যের অভিযোগ ওঠে, কারণ 31শে মার্চের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ থাকলেও সেটা সরকার করেনি, এমনটাই অভিযোগ। শিক্ষকদের দাবি, রাজ্য সরকার 62 পাতার যে রিপোর্ট জমা দিয়েছে তার মধ্যে সুকৌশলে গ্র্যান্ট ইন এইডের এই যে কথাটা, সেটা বাদ দিয়েছে। বিগত রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে দ্বিচারিতা করেছে বলেও সরব হয়েছেন শিক্ষকেরা, কারণ দফায় দফায় নবান্নে বৈঠকের পরেও বকেয়া মহার্ঘ ভাতার যে জট শিক্ষকদের জন্য, সেটা কিন্তু খোলেনি। 9ই মে গতকাল বিজেপি সরকার প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শপথ নিয়েছেন এবং কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা দেখেছেন। তো নতুন সরকারের কাছে শিক্ষকরা কিন্তু আবেদন জানাচ্ছেন মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে পদক্ষেপ করার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষক কর্মী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, তৃণমূল সরকার বারবার শিক্ষকদের সঙ্গে বঞ্চনা করে এসেছে। ন্যায্য দাবি আদায়ে শুনতে হয়েছে অনেক ঘেউ ঘেউ করবেন না এই ধরনের মন্তব্য। তাই নতুন সরকারের কাছে আবেদন, শিক্ষকদের বঞ্চনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস তিনি বলেছেন, আমরা আশা করব আজ যে সরকার গঠন হলো তারা সুপ্রিম কোর্টের রায় মেনে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে সদার্থক ভূমিকা গ্রহণ করবে। বিজেপি টিচার্স সেলের শিক্ষক নেতা ডিপল বিশ্বাস তিনি বলেছেন, তৃণমূল সরকারের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে অনীহা আমরা সকলেই দেখেছি। বিজেপির তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল সরকার গঠনের 45 দিনের মধ্যে কেন্দ্রীয় মহার্ঘ ভাতা এবং 7ম পে কমিশন চালু করা হবে। বিশ্বাস রাখুন, বিজেপি সরকারের কাছে যে প্রত্যাশা সেটা কিন্তু পূরণ হবে। নতুন মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু সেটাও আশ্বাস দিয়েছেন, এমনটাই কিন্তু উনি জানিয়েছেন। সুতরাং দেখা যাক যে 45 দিনটা কিন্তু খুব একটা বেশি সময় নয়। নতুন সরকার সবে শপথ গ্রহণ হয়েছে। এখন আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা সিস্টেম, সেই সিস্টেম একটা ঘুণ ধরা সিস্টেম যেটাকে বলা যায়, সেই সিস্টেমকে সমস্ত কিছু ঠিকঠাক করে সব কাজ ঠিক করতে কিন্তু সময় লাগবে, এমনটা কিন্তু আমরা মনে করছি। যারা ওয়াকিবহাল মহল রয়েছে তারা কিন্তু মনে করছে যে সময় কিন্তু দিতেই হবে সরকারকে। সময় না দিলে এসে, এটা তো ম্যাজিক নয় যে এসেই সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে সব কিছু, কারণ এত কিছু ছড়ানো রয়েছে চারিদিকে, আপনারা জানেন। তো সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। ইতিমধ্যেই আপনারা খবর পেয়েছেন যে গতকাল শপথ নেওয়ার কিছু সময়ের পরেই কিন্তু একাদশ দ্বাদশের যে ওএমআর সিট, যে হচ্ছে এসএসসির নিয়োগের ওএমআর সিট কিন্তু প্রকাশ্যে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে স্বচ্ছতার কিন্তু প্রমাণ প্রথম দিন থেকেই শুরু হয়েছে। এখন আমরা দেখি যে কি হয়, আগামী দিনে আমরা নজর রাখছি। আর শিক্ষকদের যে বকেয়া দিয়ে তারা একটা কানাকড়িও এখনও পায়নি, যারা হচ্ছে অন্যরা কিন্তু টাকা পেয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, অন্যরা অনেকেই টাকা পেয়েছে, কিন্তু শিক্ষকরা একটা কানাকড়িও এখনও পায়নি। শুধু শিক্ষকরা নয়, গ্র্যান্ট ইন এইড যে সমস্ত অন্য কর্মচারীরা রয়েছেন, পৌরসভা, পঞ্চায়েত, তো এই ধরনের আরও অনেক সংস্থা আছেন গ্র্যান্ট ইন এইড অর্থাৎ আধা সরকারি যাদেরকে বলা হয়, তো সেই ধরনের কিন্তু কর্মচারীরা একটা কানাকড়িও এখনও পায়নি বকেয়ার। আর 4% যেটা বর্ধিত, যেটা বাজেটে ঘোষণা করা হয়েছিল, যেহেতু বাজেটে ঘোষণা করা হয়েছে তারপরে যেটা কার্যকারিতা হয়নি এখনও, এবং সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত আমাদের কাছে আসছে না। আর বাজেট একবার হয়ে গেলে সেই বাজেটের যে ঘোষণা, সেটা সরকার চেঞ্জ হলেও আমার মনে হয় সেটাকে
মানতে হয়, তার কারণ সেখানে একটা বিল পাসের ব্যাপার থাকে। সেই বিল ক্যান্সেল করতে হলে আবার অনেক সমস্যা, আবার রাজ্যপালের সই, রাজ্যপালের কাছে যাওয়া, অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, এইসব বিষয়গুলো কী হবে সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।